নমস্কার, শুভ সন্ধ্যা। আমি রাশি চোখ রাখছি মুহূর্তের খবরে। দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেদিকে গুরুত্ব দিয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী বলেছেন, যদি উত্তর পূর্বাঞ্চল উন্নত না হয় তাহলে দেশ উন্নত হবে না। তাই উত্তর পূর্বাঞ্চলকে উন্নত করার দিকে বিশেষ নজর দিয়েছেন প্রধানমন্ত্রী। শুক্রবার রাজধানীর প্রগতি বিদ্যা ভবন প্রাঙ্গণে পাইলট প্রজেক্ট হিসেবে 4টি দুগ্ধজাত প্রোডাক্ট রেশন শপের মাধ্যমে সরবরাহ করার সূচনা করে কথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 100% মানুষের মুখের হাসি ফোটানো সম্ভব নয়, তারপরেও সরকার চেষ্টা করছে কাজ করার। কিন্তু পূর্বের 35 বছরে সরকার রাজ্যবাসী দেখেছে সমস্যা সৃষ্টি করে রাখতো তৎকালীন সরকার। আর সেই সরকার পরিবর্তনের পর বর্তমান সরকার মানুষের সে সমস্যার সমাধান করতে চাইছে। শুক্রবার রাজধানীর প্রগতি বিদ্যা ভবন প্রাঙ্গণে এই অনুষ্ঠানের শুভ সূচনা করে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী এদিন প্রাথমিক পর্যায়ে পাইলট প্রজেক্ট হিসেবে 4টি দুগ্ধজাত প্রোডাক্ট আইসক্রিম, দই, ঘি এবং পনির সদর মহকুমা অন্তর্গত 15টি রেশন শপে মাধ্যমেই সরবরাহ করার সূচনা করেন, যাতে মানুষ সুলভ মূল্যে গোমতীর দুগ্ধজাত দ্রব্য ন্যায্য মূল্যের দোকানের মাধ্যমে পেয়ে যায়। মুখ্যমন্ত্রী আরো বলেন, খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর এবং গোমতী কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেডের যৌথ উদ্যোগে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিক নির্দেশনায় গণবন্টন ব্যবস্থাকে আরো শক্তিশালী করার লক্ষ্যে একটি বর্তমান সরকারের একটি অন্যতম পদক্ষেপ। মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে আগে বলেন, দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেদিকে গুরুত্ব দিয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী বলেছেন, যদি উত্তর পূর্বাঞ্চল উন্নত না হয় তাহলে দেশ উন্নত হবে না। তাই উত্তর পূর্বাঞ্চলকে উন্নত করার দিকে বিশেষ নজর দিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে ত্রিপুরাকে গত 6 বছরে প্রধানমন্ত্রী হীরা মডেল দিয়েছেন। বিশেষ দিনে আপনারা উপস্থিত হয়েছেন। এই ধরনের ইনোভেটিভ যে চিন্তা ভাবনা পিডিএস সিস্টেমে এখানে যেভাবে আমাদের মানুষের জন্য কাজ করছে, বিভিন্ন রেশন শপ প্রায় 2060টা রেশন শপ সারা ভারত ত্রিপুরাতে আছে। তার মধ্যে 15টার মধ্যে এই ধরনের একটা পাইলট প্রজেক্ট ওনারা শুরু করেছেন এবং পরবর্তী সময়ে সব জায়গায় করবেন। আমি আশা করি যে এই প্রজেক্টটা সাকসেসফুল হবে। আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন খাদ্য ও জনসংভরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক। শান্তন টিভি। আগুনে ভস্মীভূত বসত ঘর ঘটনা শুক্রবার সকালে বিলোনিয়া থানাধীন দক্ষিণ সোরাইছড়ি এলাকার বাসিন্দা স্বপন দাসের বাড়িতে। ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল একটি বসতঘর। ঘটনা শুক্রবার সকালে বিলোনিয়া থানাধীন দক্ষিণ সোনাইছড়ি এলাকায়। জানা যায়, এলাকার বাসিন্দা স্বপন দাসের বাড়িতে ঘটে এই অগ্নিকাণ্ডের ঘটনা। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানা যায়। এদিন সকালে আচমকা পরিবারের লোকজন প্রত্যক্ষ করে তাদের বসতঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। বাড়ির লোকজনদের চিৎকার শুনে ছুটে আসে পাড়া প্রতিবেশীরা। খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের। বিলোনিয়া থেকে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। শেষ পর্যন্ত দমকলের একটি ইঞ্জিনের দীর্ঘ প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ততক্ষণে একটি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ঘর থেকে কোনো কিছু উদ্ধার করা সম্ভব হয়নি। বাড়ির মালিক স্বপন দাস জানান, অগ্নিকাণ্ডের ফলে আনুমানিক 35 লক্ষ টাকা ক্ষতি হয়েছে। সরকারিভাবে সাহায্যের দাবি জানান তিনি। এই গ্যাংয়ের থেকে আগুন লাগিয়ে কারেন্টের গ্যাংয়ের থেকে ব্রাশ বাজা, তারপর এরপরে আমরা দেখি যে কারেন্টের আগুন জমলে গ্যাং কিন্তু আমরা ভিতরে ঢুকতে পারিনি। এরপরে সব বৈধ দিয়ে গেছে, সব ঘুরা ঘরটা ক্ষয়ক্ষতি 35 লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি। ক্যাশ টাকা আসছিল না? ক্যাশ টাকা 2 লাখ টাকা আসছিল। এখন কি চাইতেছেন আপনি? আমি চাইতেছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতে আছি আমার জন্য একটু সাহায্য করে। আনুমানিক সকাল 10টা 50 দিকে আমাদের কাছে খবর আসে দক্ষিণ সোনাইছড়ির যে একটা বাড়িতে আগুন লাগছে। আমরা সঙ্গে সঙ্গে এসে দেখি একটা ঘরের মধ্যে প্রায় আগুন। আমরা করে আমরা হাত মিলিয়ে কাজ করি, তার সঙ্গে আবার ওইখানে লোকও আমাদের সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে। আমরা একটা 3টা ঘরে আমরা বাঁচাতে পেরেছি, একটা যেটার মধ্যে লেগেছে সেটা আমরা বাঁচাতে পারিনি। শান্তন টিভি। কমলাসাগর মিয়াপাড়া এলাকায় মসজিদে জায়গা দখল করাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। ঘটনায় আহত হয়েছে একই পরিবারের 2 মহিলা সহ 5 জন। মধুপুর থানায় 7 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মসজিদের জায়গা দখল করাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ কমলাসাগর মিয়াপাড়া এলাকায়। এই ঘটনায় আহত হয়েছে একই পরিবারের 2 মহিলা সহ 5 জন। আহতদের পরিবারের পক্ষ থেকে মিয়াপাড়া এলাকার 7 জনের বিরুদ্ধে মধুপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, কমলাসাগর মিয়াপাড়া এলাকায় সংখ্যালঘুদের জন্য একটি মসজিদ নির্মাণ করা হয়েছিল। এই মসজিদ নির্মাণের জন্য এলাকার বাসিন্দা দুলাল মিয়া কিছু জায়গা দান করেছিলেন, বাকি জায়গা ছিল খাস জমি। অভিযোগ, এলাকারই বাসিন্দা আবুল বাশারের পরিবার মসজিদের জায়গা দখল করে বাড়ি নির্মাণের কাজ শুরু করেছে। এই নিয়ে গত কয়েকদিন ধরে এলাকায় চাপা উত্তেজনা দেখা দেয়। দুলাল মিয়া বারবার আবুল বাশারের পরিবারকে মসজিদের জায়গা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু আবুল বাশারের পরিবার স্পষ্ট জানিয়ে দেয় তারা মসজিদের জায়গা খাস জায়গা, এই খাস জায়গায় তারা বাড়ি নির্মাণ করছে। এই নিয়ে ঝামেলা শুরু হয়। শুক্রবার সকালে দুলাল মিয়ার পরিবারের লোকজন আবুল বাশারের বাড়িতে যায় এই বিষয় নিয়ে কথা বলার জন্য। একটা সময় দুলাল মিয়ার সাথে আবুল বাশারের বাঘ যুদ্ধ শুরু হয়। পরবর্তীতে এই বাগযুদ্ধ রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ ধারণ করে। অভিযোগ, দুলাল মিয়া তার পরিবারের শাহজাহান মিয়া, আলম মিয়া, কামাল হোসেন, মনির হোসেন সহ তার 2 ছেলেকে সাথে নিয়ে আবুল বাশারের পরিবারের লোকজনদের উপর আক্রমণ করে। এতে গুরুতরভাবে আহত হয় আবুল বাশার, তার পরিবারের সদস্য আমিনা খাতুন, সালমা খাতুন, কাদির মিয়া এবং বাবুল মিয়া। পরবর্তী সময় আহতদের নিয়ে যাওয়া হয় মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখান থেকে গুরুতর আহতদের জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। মসজিদের বাউন্ডারি তো মসজিদরা আছে না খাস জুত মিলেই আছে। তো আমার বাড়ির রাস্তাটাও খাসের জায়গাতে আছে। তো তারা এই জায়গাটা বেড়া দিত আমার বাড়িতে রাস্তা বন্ধ। তখন আমি কইছি আমার বাড়িতে যাওয়া আসার জন্য রাস্তা নাই। তখন কইতেছে তুমি অন্য একটা বিকল্প রাস্তা করো। আমি কি এখন তো করলে হইতো না, রাস্তা তো লগে লগে করা যেত না, টাইম লাগবো, টাইম দিতে হইব। হ্যাঁ, তারা কোনো না টাইম নাই, এই অক্ষণের ভিত্তি আজকে সিদ্ধান্ত হয়েছে এই এখনই বেড়া হইব আর এটাই লাস্ট ফাইনাল করে দুলাল মিয়া পেতেছে। তখন আমরা করতেছি না, আমরা মানতাম না, মানতি না মানবে এটা পরের ব্যাপার। তখন সাজা নেওয়া উত্তেজিততা করতেছে। তো উত্তেজিততার পর থেকে মনে করেন দুলালে ফোন দিয়েছে মিস্ত্রিরা, এখন আইসের বাউন্ডারির কাজ টাজ কর। তখন তার ছেলে মেয়ে মনির হোসেন, কামাল হোসেন, আলম মিয়া, শাহজাহান মিয়া, তারপরে দুলাল মিয়া, জাহাঙ্গীর মিয়া, দুলালের 2 ছেলে, তারা আইসিরা আমরা মারধর শুরু করছে। আর এই ওখানেই তারা এটার কাজ করবো এরকম করে এসে আমরা মারধর করে এসে দেন। আমরা কী করছে, আমরা 5জন আহত হয়েছি। যেই তো রাস্তা নিয়ে ঘটনার সূত্রপাত, রাস্তাটা হচ্ছে সরকারের জায়গা, সরকারের খাসের জায়গা। এটা হচ্ছে মানে গরিবের রাস্তার লগে আমরা রাস্তা, আমরা এখানে নামতাম গেলে এই রাস্তাটাই আমরা ব্যবহার করার লাগে, তাছাড়া আমরা বিকল্প রাস্তা নাই। মানে রাস্তাটা আপনাদের দখলে আছে? হ্যাঁ, আমরা দখলে আছে। আর মসজিদেরও খাসের জায়গাতে আছে, আর খাস জুত মিলে এই মসজিদে আছে। হ্যাঁ, আমরা কইছি তহসিলদার আনো, আমি নাই না সেটা মাইক পেয়ে সেটা দেহ। মসজিদেরও খাসের জায়গাতে আছে আর রাস্তাটাও খাসের জায়গাতে আছে, সরকারি জায়গাতেই আমরা চলাফেরা করি। যার নাম কইছেন দুলাল মিয়া, উনি মানে মসজিদের কি দায়িত্বে আছে? মসজিদের সভাপতির দায়িত্বে আছে, আর শাহজাহান আছে সেক্রেটারির দায়িত্বে। তারা 2 জনেই মানে এই মূল চক্রান্তের হলনায়ক। এদিকে আবুল বাশারের পরিবারের পক্ষ থেকে শাহজাহান মিয়া, দুলাল মিয়া, আলম মিয়া, কামাল হোসেন এবং মনির হোসেন সহ দুলাল মিয়ার 2 ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় মধুপুর থানায়। শান্তন টিভি। উদয়পুরে সেন্ট্রাল রোডস্থিত স্বর্ণকমল জুয়েলারির দোকান থেকে স্বর্ণের চেইন চুরির ঘটনা কিনারা করতে সক্ষম হয় আরকেপুর থানার পুলিশ। আরকেপুর থানার ওসি জানান, বৃহস্পতিবার বিকেলে আরকেপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, উদয়পুর সেন্ট্রাল রোডস্থিত স্বর্ণকমল জুয়েলার্সের দোকান থেকে একটি স্বর্ণের চেইন চুরি হয়েছে। এই ঘটনা তদন্ত নেমে পুলিশ অভিযুক্ত চোরকে শনাক্ত করতে সক্ষম হয়। যথারীতি বৃহস্পতিবার গভীর রাতে কাঁকড়াবন থানার অন্তর্গত আমতলী এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত চোরকে। ধৃত চোরের নাম রশিদ মিয়া। তার কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া স্বর্ণের চেইনটি। উদ্ধার হওয়া স্বর্ণের চেইনের ওজন 7.8 গ্রাম। শুক্রবার ধৃত রশিদ মিয়াকে আদালতে সোপর্দ করে পুলিশ। নমস্কার, আমি উদয়পুর স্বর্ণকমল জুয়েলার্সের একজন কর্মকর্তা। গত 12/2/2024 আমাদের উদয়পুর স্বর্ণকমল জুয়েলার্স ব্রাঞ্চ থেকে 7 গ্রাম 820 মিলিগ্রামের একটি চেইন চুরি হয়। তো আমরা ওই দিন পরের দিন স্টক মিলাতে গিয়ে আমাদের যে ফুটেজ, আমাদের যে স্টক আছে, স্টকের মধ্যে একটি চেইন আমাদের শর্ট হয়। তারপর আমরা যখন সিসিটিভি ফুটেজ চেক করি তখন দেখা গেছে যে একটি লোক আমাদের এখান থেকে একটি চেন নিয়ে পকেটে নিয়ে চুরি করে নিয়ে চলে গেছে। তো যদি কেউ জানা থাকে ওই লোকটিকে, যদি কারোর কোনো রকম কোনো সহযোগিতা করলে আমাদের অনেকটাই ভালো হয়। হ্যাঁ, এই বিষয়ে থানায় আমরা মামলা করেছি। কবে করেছেন মামলাটা? আজকে। সবটা উদয়পুর সেন্ট্রাল রোড ঝুলন্ত ব্রিজের ঠিক কাছাকাছি। আমাদের কাছে একটা
কমপ্লেন্ট আছে যে উদয়পুর ব্যবসায়ী স্বর্ণকমল জুয়েলার্স দোকান থেকে একটি স্বর্ণের হার চুরি হয়ে যায়। তো সেই কমপ্লেন্ট মোতাবেক আমরা লোকটিকে যে চুরি করেছে তাকে শনাক্ত করতে পেরেছি এবং রাত্রি বেলায় ওকে আমরা গ্রেফতার করেছি এবং তার কাছ থেকে সেই চুরি যাওয়া হারটিকে আমরা স্বর্ণের হারটিকে উদ্ধার করতে পেরেছি। তার নাম রশিদ মিয়া, তার বাড়ি আমতলী, কাঁকড়াবন পিএস। জমি দখল নিয়ে গিয়ে বাধার মুখে পড়ল প্রশাসনিক দল। ঘটনা মেলাঘর ইন্দিরানগর এলাকায়। রাস্তা প্রশস্ত করার জন্য শুক্রবার সোনামুড়া উদয়পুর রাস্তা নিয়ে নেংটা দরগা থেকে লাল মিয়া চৌমুহনী পর্যন্ত দখল করতে আসে প্রশাসনিক এক প্রতিনিধি দল। তখন এলাকাবাসী প্রশাসনকে বাধা দেয়। তারা জানায় যাদের জমি রাস্তা নিতে এসেছিল তাদের ক্ষতিপূরণ দিয়ে রাস্তা নিতে হবে, কিন্তু প্রশাসন তাদের ক্ষতিপূরণ দিতে নারাজ বলে অভিযোগ। শেষ পর্যন্ত প্রশাসন জোর করে জমি দখল করার চেষ্টা করে। এক পর্যায়ে প্রশাসন যখন রাস্তায় ফিতে দিয়ে ইন্দিরানগর মুকুন্দ দাসের বাড়ির সামনে মাপতে যায় তখন স্থানীয় কৃষকরা তাদেরকে বাধা দেয়। এর মধ্যে সিআরপিএফ এর এক জওয়ান কৃষকদের সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ এবং একজনকে মারধর করার জন্য এগিয়ে আসলে তখন স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলে। তখন সিআরপিএফ পিছু হটতে বাধ্য হয়। পরিস্থিতি উত্তেজিত হয়ে উঠলে ঘটনাস্থল থেকে চলে যায় প্রশাসনিক দল। জমির মালিকদের বক্তব্য, 2018 সালে প্রশাসনের কাছ থেকে জানা যায় সড়ক প্রশস্ত করার জন্য আরো 2 ফুট করে জমি নেওয়া হয় এলাকাবাসীর কাছ থেকে। সিদ্ধান্ত হয় যে পুরনো টাকা এবং নতুন অধিগ্রহণ করা জমির টাকা মিলিয়ে একসঙ্গে দেওয়া হবে, কিন্তু তাদের অভিযোগ আজ পর্যন্ত সেই টাকার কানাকড়িও পায়নি। জমির মালিকরা ঐক্যবদ্ধভাবে আদালতে দ্বারস্থ হয়, কিন্তু আদালতের কোনো প্রশ্নের জবাব দেয়নি নির্মাণকারী সংস্থা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দোকান আছে, ওই দোকানটা পর্যন্ত দিছে, মধ্যে কারোরই দিছে না। কোন সময় চাই না, আমরা চাই এটা সাইডের থেকে শ্বশুরটি থেকে জানে আমরা কম্পেনসেশন দেওয়া হয়েছে না। এখন আমরা চাইতে আছি আমাদের ক্ষতিপূরণ দেওয়া ছাড়া আমরা ফিলার গাড়িটা দিতাম না। দরকার আমরা মরিয়া যাবো গা, তবু আমাদের জায়গার আমরা অধিকার আমরা ছাড়তাম না। ঠিক বাস, এই হলো শেষ কথা, এই হলো আমাদের শেষ কথা। আমি বুঝাচ্ছি তো লক্ষণ আপনারা বুঝাচ্ছেন গভর্নমেন্টের যে ইনস্ট্রাকশন নেই ইনস্ট্রাকশন মানতেন না। আমরা জানা আমাদের গভর্নমেন্ট তো ইনস্ট্রাকশন মতে আইছে না। গভর্নমেন্ট কভার করছে এই মতো তো গভর্নমেন্ট আইছে না। গভর্নমেন্ট ইনস্ট্রাকশনটা আমরা মানুম কেন? আমরা আমাদের জায়গা লয়ে যাবো, আমরা ক্ষতিপূরণ পাইতাম না। গভর্নমেন্ট একটা ইনস্ট্রাকশন দিয়ে দিব। আপনাদের জায়গা থেকে প্রমাণ করেন না। না আমরা তো এটা তো আমরা জায়গা আমরা প্রমাণ আমরা কোর্টে ইয়া করছি। না আমরা কোর্টে সাবমিট করছি। আমরা সেই দল মিটিং দেখাইলো, মিটিং দেখাবে কইতে আছে আমাদের যে দাবি সনদটা, আমাদের যে কম্পেনসেশনটা দেওয়ার কথা, এগুলা বলে ছোট ম্যাটার, ছোট বিষয়, তারা ছোট বিষয় দেখে না। আমরা তারা মানে ক্ষতিপূরণ দিত না। যার নিরিখে আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি। আমরা কোর্টে ডকুমেন্টস গুলো সাবমিট করছি। কোর্ট একের পর এক তারা নোটিশ দিতে আছে, তারা নোটিশ রিসিভ করে না। তারা কোর্ট আবার তারারে কইছে বাই রেজিস্টার পোস্টে তারারে মানে নোটিশ গুলারে পৌঁছাই দিতে, এইভাবে পৌঁছাই দিতে আছে। তারা এর মধ্যে তারা 500টা এর মধ্যে 3টা নোটিশ দিছে, এর মধ্যে 3টা নোটিশ দিয়া এইভাবে জোরপূর্বকভাবে ফোর্স করাই আমাদেরকে এই মানে জায়গা নিতে আইছে। আমাদের অধিকার তারা খর্ব করে। আমরার কথা হইলো আমাদের অধিকার, আমাদের কম্পেনসেশন, আমাদের ক্ষতিপূরণ দেওয়া হোক, রাস্তার কতটুকু নেওয়া হোক, আমরা উন্নয়নের সাথে সামিল। আমরা চাইতেছি আমরা উপযুক্ত কম্পেনসেশন, তারা তো 100 ফুট রাস্তা নোক, আমরা কোনো সমস্যা নেই। আমরা বাড়িঘর ভাঙ্গা আমরা সব দিয়ে দেবো, যেহেতু এটা আমরা দীর্ঘদিনের রিটার্ন হয়েছে। এটা না ভাঙ্গে তারা ন্যাশনাল হাইওয়ে এটাকে একটু করি। তো আমরা মনে করেন আমরা যতটুকু কম্পেনসেশন পাই না, আমরা চাই আমরা এখানে সব গরিব কৃষক। হ্যাঁ, আমরা এডুকেশন করে লেখাপড়া করেছে আমরা কৃষক, এখানে আমরা ডিপ্রাইভ বলে আমরা জমির অধিকার আমরা কেন দিব না। এখন দেখার বিষয় প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে। শান্তন টিভি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে 66,57,000 টাকা উদ্ধারের পর আরপিএফ জওয়ানদের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সরস্বতী পুজোর দিন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে উদ্ধার হয়েছে 66,57,000 টাকা। এদিন ধর্মনগর রেল স্টেশনে এসে দাঁড়ানোর পর টাকাগুলি উদ্ধার হয়, কিন্তু এই টাকার কোনো দাবিদার পাওয়া যায়নি। অবশেষে ধর্মনগর মহকুমা ম্যাজিস্ট্রেটের নির্দেশ নিয়ে মেশিনের মাধ্যমে টাকা গোনা হয় এবং এই টাকা জিআরপিএফ এর হাতে তুলে দেওয়া হবে বলে নির্দেশে বলা হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শুক্রবার মেশিন দিয়ে এই টাকা গোনা হয়। সবগুলি 500 টাকা এবং 200 টাকার নোট ছিল। উদ্ধারকৃত টাকার পরিমাণ
66,57,000 বলে আরপিএফ এর কর্মকর্তারা জানান। তবে রেলের শৌচালয়ের পাশে এত টাকা কে বা কারা রেখে গেল, কেনই বা রেখে গেল, তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। টাকাটা ধরা ছিল কাঞ্চনের থেকে, কাঞ্চন এক্সপ্রেস ক্লেম হিসাবে কোনো ক্লেম করে নেই কেউ। এখানে নিয়ে আসা হয়েছে 14 তারিখে। তারপরে লিগাল প্রসিজার সিজার লিস্ট আর কি তখন বানানো হয়েছে। বানানোর পরে টোটাল আর কি ওখানে আর কি 500 টাকার নোট ছিল এবং 200 টাকার বান্ডেলসগুলো ছিল। তো আফটার আর কি সব কাউন্টিং করার পরে মেশিন দিয়ে কাউন্টিং করলাম। মেশিন দিয়ে কাউন্টিং করার পরে দেখা গেলো যে 66,57,000 আর কি টোটাল অ্যামাউন্ট আর কি পাওয়া গেছে আর কি। স্যার এর সাথে কাউকে তো আটক করতে পারেননি আপনারা? না, এটা আনক্লেম হিসেবে পাওয়া গেছিল, কাউকে আটক করা যায়নি। কাঞ্চনে কোন কামরা থেকে পাওয়া গেছে? এটা B1 লেটিনের পাশে ছিল। এটা আমাদের স্টাফ মনোজ শর্মা এরা রিপোর্ট করছে, আমাকে নিয়ে আসছে। ঘটনায় ধর্মনগর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শান্তন টিভি। ধর্মনগরে বটরশী তিনমুখীতে মুখোমুখি দুই বাইকের সংঘর্ষ, ঘটনায় 5 জন আহত হয়, তারা জেলা হাসপাতালে চিকিৎসাধীন। জানা যায় বৃহস্পতিবার রাতে ধর্মনগর অগ্নি নির্বাপক কর্মীদের কাছে খবর আসে বটরশীতে দুটি বাইক মুখোমুখি সংঘর্ষ হয়ে রক্তাক্ত অবস্থায় 5 জন পড়ে আছে। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। আহত 5 জনকে ক্ষত বিক্ষত অবস্থায় উদ্ধার করে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে নিয়ে আসে। ঘটনার বিবরণে জানা যায় ধর্মনগর থেকে পশ্চিম পানিসাগরের উদ্দেশ্যে TR05E4861 নম্বরের একটি বাইক যাওয়ার সময় অপর দিক থেকে আসা একটি বাইকের সাথে এই ঘটনা সংঘটিত হয়। আমরা ধর্মনগর টাউন থেকে পানিসাগরে বাড়িতে যাইতাছি আর তো তখনই মানে ওই সামনে থেকে আর একটা বাইকটাই আমাদের ধাক্কা। তোমাদের বাইকে কজন ছিল? আমরা বাইকে 3 জন আছি। 3 জন ছিল। কে চালাইতে ছিল? পেশেন্টটা। কি নাম? প্রশান্ত দেবনাথ। আর ওই বাইকে কজন ছিল? ওই বাইকে ঠিক কইতে পারতাম না, কিন্তু 2 জন দেখছি। এই অ্যাক্সিডেন্টটা কোন জায়গাতে হয়েছে? ওই বটরশীর এখানে। বিশালগড়ে কৃষি প্রধান এলাকাগুলির মধ্যে একটি হলো পূর্ব লক্ষ্মীবিল এলাকায়। এই এলাকাকে আবার ফুল গ্রামও বলা হয়ে থাকে, কারণ এলাকার বহু মানুষ ফুল চাষের উপর নির্ভর করে সংসার প্রতিপালন করেন। শুক্রবার সকালে এই ফুল গ্রাম পরিদর্শনে যান এলাকার বিধায়ক সুশান্ত দেব। তিনি এদিন এলাকার ফুল চাষী ও কৃষকদের সাথে নিয়ে চাষের আড্ডায় মিলিত হন। এলাকার ফুল চাষী ও কৃষকদের বিভিন্ন সমস্যার বিষয়ে অবগত হন তিনি এবং তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পরে বিধায়ক সুশান্ত দেব জানান, এদিন তিনি পূর্ব লক্ষ্মীবিল গ্রামের ফুল চাষী ও কৃষকদের সাথে মতবিনিময় করেছেন। আগামী দিনে বিশালগড়কে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে পূর্ব লক্ষ্মীবিল এলাকা অগ্রণী ভূমিকা নেবে বলে আশা ব্যক্ত করেন তিনি। পূর্ব লক্ষ্মীবিল এলাকায় আমরা সবাই জানি এই এলাকা কৃষি প্রধান এলাকা এবং এই এলাকাতে মানে সারা ভারতব্যাপী মানে প্রচার আছে। এখানে আমরা ফুলের চাষ করে থাকি, এখানে কৃষকরা ফুল গ্রাম বলা হয়। তো আজকে এখানে যারা পাতা কৃষি করে কৃষকরা আছে এবং যারা ফুলের চাষ করে কৃষকদের সঙ্গে সকালে বিভিন্ন বিষয়ে চায়ের আড্ডার মাধ্যমে ওনাদের সমস্যার কথা শুনি। 22 দফা দাবির ভিত্তিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে 16 ফেব্রুয়ারি ধর্মঘট ও গ্রামীণ ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছিল। রাজ্যের সমর্থনে মানুষ সামিল হয়েছে বলে শুক্রবার সিআইটিইউ রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে জানান সিআইটিইউর সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত। তিনি বলেন, কৃষক ও শ্রমিকদের স্বার্থে যে বন্ধ ডাকা হয়েছিল তাতে এদিন দক্ষিণ ভারতে ব্যাপক সাড়া প্রত্যক্ষ করা গেছে। শ্রমিকরা কর্মবিরতি করে ধর্মঘট পালন করেছে। গ্রামীণ ভারতেও সবকিছু স্তব্ধ ছিল। এই বন্ধ সমর্থনে সকলে সামিল হয়েছেন। ত্রিপুরা রাজ্যেও এর প্রভাব লক্ষ্য করা গেছে। বাজার হাটে লোক সংখ্যা ছিল অনেক কম, বহু দোকানপাট ছিল বন্ধ। রাজ্যের কোথাও পিকেটিং এর ব্যবস্থা না থাকলেও জনগণের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া গেছে। বিশেষ করে লক্ষ্য করা গেছে বহু পরিবহন শ্রমিক বন্ধের সমর্থনে সকাল থেকে গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়নি।
কিন্তু আবার কিছু কিছু পরিবহন শ্রমিককে বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে ভারতীয় মজদুর সংঘের কর্মকর্তারা গাড়ি চালাতে বাধ্য করেছে। তবে যারা বন্ধ সমর্থন করেছে তাদের অভিনন্দন জানানো হচ্ছে সিআইটিওর পক্ষ থেকে বলে জানান রাজ্য সভাপতি মানিক দে ও সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত। সবটা মিলিয়ে এই আজকের এই ধর্মঘটে আমরা ভাববো যে মোদী সরকার একটা শিক্ষা নিক, কিন্তু বিজেপি সরকার সেই শিক্ষা নেবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। কারণ তারা কৃষকদের উপর যেভাবে নির্যাতন শুরু করেছে এবং এই নির্যাতন এখনো অব্যাহত আছে। আলোচনা বসে না, কথা বলতে চায় না এবং শ্রম সম্মেলন করে না। প্রতি বছর দেশের সব শ্রমমন্ত্রী, ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং সমস্ত শ্রমিক প্রতিনিধিদের নিয়ে একটা মিটিং হতো, প্রাইম মিনিস্টারও থাকতেন। আমি নিজেও শ্রমমন্ত্রী ছিলাম এক সময়, এই ধরনের মিটিংয়ে অংশ নিয়েছিলাম দিল্লিতে। এখান থেকে ফরওয়ার্ড করা হতো কিছু, যেগুলি মানে সবাই আলোচনা করে ঠিক করতে, সরকারকে কার্যকর করতে। এখন এগুলো উঠেই গেছে, নরেন্দ্র মোদী সরকার ক্ষমতা আসার পর এখন সব উঠে গেছে, কিচ্ছু নেই এই অবস্থা। এবং কাজের ঘন্টা সিরিয়াস আগে নিয়েছে, কাজের ঘন্টা একটা লোক 17-18 ঘন্টা কাজ করতে পারে, অসম্ভব। 12 ঘন্টা আইন করে দিচ্ছে, কয়েকটা রাজ্যে বিধানসভা বিল এনে 12 ঘন্টার আইন পাস করিয়ে দিচ্ছে। কৃষক ও শ্রমিক সংগঠনগুলোর ডাকা দেশব্যাপী পরিবহন ধর্মঘট প্রত্যাখ্যান করল তেলিয়ামুড়া মহকুমা। শুক্রবার সকাল থেকে তেলিয়ামুড়া মহকুমার প্রাথমিক স্তরের বিদ্যালয় থেকে শুরু করে অফিস আদালত সবকিছুই ছিল স্বাভাবিক ছন্দে। অন্যদিকে ধর্মঘটের দিনে যানবাহন চলাচল ছিল নিত্যদিনের মতোই। বিদ্যালয়ে ছাত্র ছাত্রী, সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠান, কর্মরত কর্মীদের পাশাপাশি সাধারণ যাত্রীদের দুর্ভোগের কবলে পড়তে হয়নি তেলিয়ামুড়া মহকুমায়। কৃষক ও শ্রমিক সংগঠনের ডাকা দেশব্যাপী ধর্মঘটকে কেন্দ্র করে শুক্রবার তেলিয়ামুড়া মহকুমার কোন রকম প্রভাব পড়েনি স্বাভাবিক জীবনযাত্রায়। এই ধর্মঘটকে ঘিরে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য পুলিশি ব্যবস্থা ছিল যথেষ্ট অটোসাটো। এদিকে তেলিয়ামুড়া বাস জিপ চালক সংঘের সম্পাদক তপন দাস জানান, সিপিআইএম এর ডাকা দেশব্যাপী ধর্মঘট জনবিরোধী। বিশেষ করে শ্রমজীবী অংশের মানুষেরা ধর্মঘটের দিনে কর্মহীন হয়ে পড়েন। ফলে শ্রমজীবী অংশের মানুষজনদের স্বাভাবিক জীবনযাত্রা ও তাঁদের অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়ে। মূলত ধর্মঘট নিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। সিপিএম দলের ডাকা কর্মনাশা বন্ধ মানুষ মানতে রাজি নয়। না না না, অনুষ্ঠান একদম পুরাতন। আগরতলা থেকে আমাদের বাস আইতেছে, আমাদের এখান থেকে বাস ম্যাক্স সব। অন্যান্য দিনের তুলনায় কি বেশি না কম? না, অন্যান্য দিনের একরকমই আছে, বেশি কি আছে হিসাবের গাড়িতে আছে তাই তো। না, এখন পর্যন্ত কোনো ঘটনা নেই। আর এটা মানতো না তো, সিপিএম এর এই বন্ধ, কর্মনাশা বন্ধ আর মানুষ এটা মানতে রাজি না। আমার নাম তপন দাস, আমি বাসজিপ চালক সংঘের সম্পাদক। তবে বলা যেতে পারে সর্বোপরি এই ধর্মঘটের আঁচটুকু পড়েনি গ্রাম থেকে শহর এলাকাগুলিতে। স্বাভাবিক ছিল যান চলাচল, ছন্দ পতন ঘটেনি সাধারণ জীবনযাত্রায়। শান্তন টিভি। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। ওনারা আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি দায়বদ্ধতাই যার ঐতিহ্য।